নমস্কার। বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়ায় আমরা আজকে আলোচনা করব। আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, কখনো খেলাধুলো, কখনো সাংস্কৃতিক সঙ্গীত শিল্পী, কখনো গানের শিল্পী। আমরা সেরকম বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তাদেরকে নিয়েও আলোচনা করি। আজকে আমরা পেয়েছি বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। বর্ধমানের খুবই একটা মানে গরিব মানুষদের নিয়ে যারা কাজ করে, গরিব মানুষদের নিয়ে যারা কাজ করতে ভালোবাসে, সারা বছর যারা গরিব মানুষদের খবর রাখে, সেরকম একটা সোসাইটি বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। তার যে সেক্রেটারি প্রলয় মজুমদারকে আমরা পেয়েছি। প্রলয়বাবু নমস্কার। প্রলয়বাবুকে যারা একটু খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে প্রলয়বাবু কি ধরনের কাজ করেন। একবারে মানে আর্থিকভাবে যারা দুর্বল তাদেরকে নিয়ে উনি মুখ্যত কাজ করেন। তাছাড়া বিভিন্ন যে ওনার প্রোগ্রামগুলো থাকে সচেতন করা মানুষকে বিভিন্নভাবে, সেই প্রোগ্রামগুলোতে ওনাদের থাকে। তা ওনার কাছ থেকে আমরা ওনাদের এনজিওর যে কাজকর্ম সেটা আমরা সংক্ষিপ্তভাবে প্রলয়বাবুকে জেনে নেব। প্রলয়বাবু, বর্তমান সময়ে এই বছর আমরা তো আগের আপনার শুরুর কথা নিশ্চয়ই জানবো, এই বছর যে প্রোগ্রামগুলো আপনারা করেছেন সেই প্রোগ্রামগুলো এই 2024 জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত যে প্রোগ্রামগুলো করেছেন সেই প্রোগ্রামগুলো সম্বন্ধে প্রথমে যদি একটু সংক্ষিপ্তভাবে জানান। হ্যাঁ, দেখুন, আমাদের একটা বাৎসরিক ক্যালেন্ডার থাকে। আমরা ক্যালেন্ডার ধরে একটা শিডিউল মেনটেন করি। প্রত্যেক মাসে আমরা দুটো করে নির্দিষ্ট দিনকে সিলেক্ট করি যে নির্বাচিত দিনগুলো আমরা পালন করব, যেটা অবশ্যই স্বাস্থ্য, পুষ্টি বা সমাজের ওপরে হতে হবে। এছাড়াও এর বাইরে আমরা নিয়মিত ভিত্তিক কাজ করি। এখন আমাদের কাজের পরিধি বলতে ধরুন 365 দিনই আমরা কাজ করি। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। আর সমাজ বলতে অ্যাকচুয়ালি যেটা আমরা বুঝি যে সমাজ মানে শুধুমাত্র কিছু মানুষ একত্রিত হয়েছে সেটা তো সমাজ নয়। সমাজ বলতে আমরা তার পরিবেশ যেটা আছে সেই দিকটা আমাদেরকে ভাবতে হবে, সেই পরিবেশের মধ্যে বসবাসকারী অন্যান্য জীব, অর্থাৎ এই পৃথিবী সকলের জন্য, সেই জায়গাটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হয়। এবং আমরা জানুয়ারি মাস থেকে যে সমস্ত কাজগুলো ক্রমাগত করে চলেছি সেগুলো হচ্ছে যে আমরা বাচ্চাদের অন্নপ্রাশনের বিষয়গুলো করি, যে আন্ডার নারিশ বা ম্যাল নারিশ যে সমস্ত বাচ্চারা আছে সেই সমস্ত বাচ্চাদের নিয়মিত ভিত্তিক হেলথ স্ট্যাটাস চেক করা হয়। চেক করে যেখানে যেখানে অপুষ্টির কোনো রকম সূচনা আমরা পাই তাদেরকে আমরা লাগাতার খাবার দিতে থাকি। একেবারে প্রথম 1 মাসের খাবার দিলাম এবং সপ্তাহে সপ্তাহে 10টা করে ডিম দিতে থাকি, কারণ ডিমটা 1 মাসের দিলে অনেক সময় পচে যায়, বাড়ির লোকেরা এক্সট্রা পেয়ে খেয়ে নেয়। যাতে বাচ্চাটি পার্টিকুলার পায় সেই জন্য প্রত্যেক সপ্তাহে আমরা ডিম দিতে থাকি। এবার এইভাবে দেখা গেল যে 1 মাসে আমরা এখানে বাচ্চার সঙ্গে যদি দেখেন বাচ্চার মায়েরও অপুষ্টি আছে, সেখানে কি তার মাকে কিভাবে করেন? হ্যাঁ, এখন যদি দেখা গেল যে মা আবার প্রেগনেন্ট বা ল্যাকটেটিং ফেজের মধ্যে রয়েছেন, বা মায়ের ক্ষেত্রে এখনো তিনি প্রেগনেন্সি এজের মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে মায়ের পুষ্টির দিকটাও আমরা গুরুত্ব দিই। এবং যে সমস্ত মায়েরা বিভিন্ন বস্তি এলাকায় দেখা যাচ্ছে যে গর্ভবতী হয়েছেন, তার আগের বাচ্চা অপুষ্ট, তখন সেই মায়ের যদি পুষ্টির ঘাটতি নাও থাকে, যাতে কোনোভাবে LBW মানে লো বার্থ ওয়েট বাচ্চা না জন্মায়, আমরা মাকে 1.5 বছরের জন্য দত্তক নিই, যাতে সম্পূর্ণভাবে মা পুষ্টি পান এবং একটা সুস্থ স্বাভাবিক শিশু জন্মায়। এখন বিষয় হচ্ছে যে আমাদের অনেকেরই ধারণা থাকে না, আমাদের মনে হবে যে একটা অপুষ্ট শিশু একটা বস্তিতে জন্মালো তো তাতে কি গেল এলো। মজার ব্যাপার দেখুন, এই বাচ্চাগুলোর রোগ প্রবণতা অনেক বেশি হবে। আগামী দিনে এরকম শিশুর সংখ্যা যদি বাড়ে, হসপিটাল, নার্সিং হোম, হেলথ কেয়ার সেক্টরগুলো এরা যদি ভর্তি করে রাখে, আপনার প্রয়োজনে আপনি কিন্তু হসপিটাল, নার্সিং হোমে একটা বেড পাবেন না। তো আপনার সারা বছর লাগে না, কিন্তু আপনার এমার্জেন্সি ফেজের সময় আপনি কিন্তু বেঘরে প্রাণটি হারাবেন কোথাও অ্যাডমিট হতে না পেরে, কারণ সেগুলো স্পেশালি যারা রিকোয়ার্ড ফেজে রয়েছে তারাই অকুপাই করে রেখে দিচ্ছে। তো এই যে একটা বার্ডেন হেলথ সেক্টরের উপরে, এই জায়গাটাকে আমরা কমাতে চাইছি, যার জন্য বাচ্চাদের নিয়ে আমাদের এই প্রোগ্রাম। এর সঙ্গে পরিবেশ নিয়ে আমাদের যে প্রোগ্রাম, আপনারা জানেন যে অরণ্য সপ্তাহ, অরণ্য দিবস পালন করে এলাম। গাছ লাগাবার কথা অনেক শুনি, অনেকেই বৃক্ষ রোপণ করেন, করাটা ভীষণ দরকার।
কিন্তু তার সঙ্গে এলাকায় যে দূষিত বৃক্ষ আছে, যেমন পার্থেনিয়াম, এই বিষাক্ত জিনিসটাই আমরা কেউ নজর দিই না। আমরা কি করছি, কোনো একটা জায়গাকে পুরো পার্থেনিয়াম ফ্রি করছি। বর্তমানে বর্ধমান শহরের সমস্ত স্কুল থেকে আমরা পার্থেনিয়াম এবং প্লাস্টিক নির্মূল করার কর্মসূচি চালাচ্ছি, এবং আগামী 14ই আগস্ট স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে আমরা এটাকে ঘোষণা করব যে বর্ধমান শহরের সমস্ত স্কুল পার্থেনিয়াম এবং প্লাস্টিক ফ্রি। সেই লক্ষ্যে এই ব্যাপারে স্কুলের সহযোগিতা কেমন পাচ্ছেন? স্কুলগুলোর এই ব্যাপারে স্কুলের সহযোগিতা বলতে পারমিশন তো আমরা মোটামুটি সব স্কুল থেকে পেয়েছি, একটি স্কুল ছাড়া। বাকি সব স্কুল পারমিশন দিলেও আমরা যখন ফিল্ডে নেমে কাজ করছি, স্কুলের কোনো কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাদের সঙ্গে পাওয়া যাচ্ছে না যিনি অন্তত সঙ্গে থেকে কাজটা শিখবেন বা দেখে সেটা নিজেদের যারা কলিগস আছেন, স্টুডেন্টরা আছে তাদের মধ্যে ছড়াবেন। সেই ব্যাপারটার ব্যাপারে স্কুলের ভীষণই অনীহা, এবং যে গোটা কাজটা কেমন হলো, সব ঠিকঠাক হলো কিনা সেটা পর্যবেক্ষণ করার মানুষও নেই। এমনকি এমন কিছু স্কুলও আমরা পেয়েছি যারা বারবার বলছেন শনিবার দুপুর 2টো বেজে গেছে, আপনারা তাহলে কাজ করুন, আমরা মেন বিল্ডিং চাবি দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। শিক্ষকদের কাছ থেকে অন্তত আমরা আরেকটু সমাজ সচেতনতা এবং মানবিকতার মধ্যে নিশ্চয়ই কিছু কিছু শিক্ষকের সহযোগিতা পাচ্ছেন ভীষণ। যেটা সব থেকে ভালো পাচ্ছি সেটা হচ্ছে গ্রামাঞ্চলের যে সমস্ত শিক্ষকরা আছেন। আমরা রিসেন্টলি কাজ করে এসেছি কামনাড়ার একটি প্রাইমারি স্কুলে, মালকিতার একটি প্রাইমারি স্কুলে। সেখানে শিক্ষকরা আমাদের হাত থেকে স্প্রে মেশিন কেড়ে নিয়েছেন যে রোদে গরমে আপনারা একা কতক্ষণ করবেন, আমিও তো এই স্কুলের অভিভাবক, আমার একটা দায়িত্ব আছে। তারা স্প্রে মেশিন নিয়ে নিজেরা মাঠে স্প্রে করেছেন আমাদের কাছ থেকে দেখে শিখে। এইগুলো আমাদেরকে বাড়তি অক্সিজেন দেয়। মুষ্টিমেয় হলেও যে ভালো মানুষরা আছেন, ভালো শিক্ষক মশাইরা আছেন, তারা অবশ্যই অনুপ্রেরণা যোগাচ্ছেন। এর বাইরে আমরা যে কাজ করি, আমরাও এই জায়গাগুলো পার্থেনিয়াম মুক্ত করার পর সেখানে নতুন বৃক্ষ আমরা রোপণ করি। কারণ আপনারা জানেন পার্থেনিয়ামে ভরা কোনো জায়গায় যদি গাছ লাগানো হয়, পার্থেনিয়াম সেই গাছগুলোকে বাঁচতে দেবে না, এবং সেই মাটির উর্বরতা পার্থেনিয়াম 90% অব্দি কমিয়ে দেয়। এটা সচেতনতার অভাব আমাদের, তাই আমরা সেগুলোকে বাড়তে দিচ্ছি। কিছুই না, সামান্য নুন জলে আপনার বাড়ির সামনের পার্থেনিয়াম গুলো মারা যায়। 1 গ্লাস নুন জল করে ছুঁড়ে দিলেই ওগুলো মারা যাবে। 2-4টে গাছ এইভাবে মারা যায়। এইবার মানে আমি যদি আপনার প্রথম চলে আসি, যে কিভাবে এটা প্রথমে শুরু করেছিলেন, কত বছর আগে শুরু করেছিলেন আপনার এই? দেখুন, অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে 2010 সাল থেকে আমি কাজ করতাম, এবং তখন কিন্তু এর কোনো রেজিস্ট্রেশন ছিল না। পরবর্তী ক্ষেত্রে যখন আমরা দেখলাম যে কোভিডে তো কম বেশি আমরা সকলেই আক্রান্ত হয়েছি, আমরা সবাই জানি কি ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, তখন আমরা যেহেতু সাধারণ মানুষ, রাস্তায় নামার আমাদের অধিকার ছিল না, কারণ সোসাইটির কোনো রেজিস্ট্রেশন ছিল না। সেই বিষয়টা আমাকে খুব নাড়া দেয়। তাও আপনারা কাজ করেছিলেন? আমরা কাজ করেছি সেই অবস্থাতে। কোভিড পিরিয়ডেও আমরা কাজ করেছি, বিভিন্ন বস্তি এলাকায় গেছি, এবং সেখানকার মানুষের যে নিডস, যদিও বস্তি এলাকায় মানুষ খুব সামান্য মাত্রাতেই আক্রান্ত হয়েছেন, কারণ তাদের ইমিউনিটি আমরা দেখেছিলাম অদ্ভুতভাবে খুব ভালো, তার মধ্যেও যারা আক্রান্ত হয়েছেন অনেক সময়তে আমরা দেখেছি অনেকেই কাজ করেছেন বিভিন্ন যে সমস্ত মানুষদের কাছে তারা ফিনান্সিয়ালি কেপেবল। অনেকে সেই সময় অনেকের সময় শ্রম এগুলো ক্রয় করেছেন, আবার অনেকে ফ্রিও করেছেন। আমরা কিন্তু একেবারে বস্তি এলাকায় দৌড়েছি যে এরা সবাই ভালো আছে। তো ভাবতে হবে, আপনার বাড়িতে যিনি বাসি কাজ করেন, তিনি কাজ করতে দেরি করে এলে বা একদিন কামাই করলে চোটপাট তো আমরা খুবই করি, কিন্তু কেন সেটা হলো, তাকে ঠিক রাখার জন্য আমরা কতটা করেছি, এই দিকটাও আমাদের ভেবে দেখি। এই যে কোভিড পিরিয়ড, মানে 2020-2021-এর অভিজ্ঞতা, যে একটা সোসাইটি না থাকলে কাজ করতে অসুবিধা, তারপরে কি আপনার সোসাইটি করে আরো কাজে ঝাঁপিয়ে পড়লেন? হ্যাঁ, তারপরেই আমরা এটাকে রেজিস্ট্রেশন করালাম, একটা বোর্ড অফ ডিরেক্টরস তৈরি হলো, এবং আমাদের নির্দিষ্ট মেমোরেন্ডাম কিছু তৈরি হলো। আমরা একেবারে সেগুলো অডিটরকে দিয়ে সমস্ত কিছু রেডি করে। আপনারা মেমোরেন্ডাম তৈরি করলেন, এই মেমোরেন্ডামটা কি সব সদস্যদের আপনি বুঝিয়ে দেন যে আমাদের এই এম এন্ড অবজেক্ট এটা আছে? হ্যাঁ, আমাদের জেনারেল মিটিং যেটা হয় সেই মিটিং এ আমরা ক্রমাগতই এটা আলোচনা করি। কেন করি না, পুরনো মেম্বাররা যেমন আছে তেমনি নতুন মেম্বাররাও আসছে, তাদেরকে সবটা জানানো এটা আমাদের নৈতিক কর্তব্য। এম এন্ড অবজেক্ট বা আপনার যে এমস এন্ড অবজেক্টস যেগুলো আছে, সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট, সেগুলো তো সব মেম্বারদের 1961 এর যে রেজিস্ট্রেশন অ্যাক্ট, সেগুলো সমস্তটাই মেম্বারদের ধরে ধরে বোঝানো হয়।
এবং সেইখান থেকেই আমরা বোঝাই যে দেখো এইভাবে আমরা প্ল্যান করতে পারি, এইভাবে কাজ করতে পারি, আইন এটা বলছে এই এখতিয়ারের বাইরে গিয়ে কোনো কাজ। আপনি আপনার কতজন সদস্যকে নিয়ে আপনি কাজ করছেন? আমার তো অনেক মানে সদস্য, বর্তমানে আমাদের 105 জনের মতো সদস্য রয়েছেন, যাদের মধ্যে বেশ কিছু মানুষ অতীব সক্রিয়। দেখুন, সংসার সামলাতে গিয়ে অনেকেই হয়তো সময় করে আপনাদের তো অনেক স্টুডেন্ট আছে যারা আপনার সঙ্গে, বেশিরভাগটাই হচ্ছে আমার স্টুডেন্ট কমিউনিটি। কারণ স্বামী বিবেকানন্দ সেই তারুণ্যের জয়গান গেয়েছেন, কবি সুকান্ত তারুণ্যের জয়গান গেয়েছেন, 18 জয়গান গেয়েছেন। তাই আমাদের সোসাইটির ম্যাক্সিমাম এজ গ্রুপ যেটা, সেটা হচ্ছে যে 18 থেকে 24 এই রেঞ্জটাকে আমরা কভার করছি। এই সময় কাজ করার উদ্যমটা থাকে খুব বেশি, কাজ করার স্পৃহা থাকে খুব বেশি, এবং এই সময় আবেগগুলোও এতটা বেশি থাকে যে তারা সত্যি সত্যি সমাজে একটা ভালো কিছু করতে চায়। এই যে আপনার ছাত্রছাত্রী, কম বয়সী যারা যুবক যুবতী, এদের কাজের প্রতি আগ্রহ, এটা দেখে আপনি কতটা মানে আপনার মনে হয় যে সত্যি এদের মধ্যে কাজ করার আগ্রহ আছে, শুধু একটু উৎসাহ দেওয়া, একটু তাদের পথ দেখিয়ে দেওয়া, এটা আপনার মধ্যে কিরকম মনে হয়? হ্যাঁ, এ বিষয়ে আমার যেটা মতামত, আদতে আমি ওদের কিছু শেখাই না বা আমি ওদের কিছু দিই না, ওদের থেকে আমি নিই। অর্থাৎ কিনা এই যে বয়সটা অনেকেই ভাবে যে আস্তে আস্তে বাড়ছে, 40, 41, 42, আমার কিন্তু এদের সংস্পর্শে থেকে ওটা কমে, রিভার্সে যায়। আমি উল্টে এদের থেকে এনার্জাইজ হই, এরা আমাকে নিয়মিত শেখায় যে আরো দ্রুত কিভাবে কাজ করা যায়, আরো অর্গানাইজড ওয়েতে কিভাবে কাজ করা যায়। তো এরাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার হাত পা, পেট, বুক ইত্যাদি। একটা আমাকে যদি সোসাইটির সেক্রেটারি হিসাবে মাথা ধরা হয়, তাহলে সোসাইটির হাত পা, পেট, বুক হচ্ছে এরা। আর দ্বিতীয় একটি কথা আমি বলবো, যে আমরা বলি না যে গরিব মানুষ বা অসহায় মানুষের সেবা করছি, এটা একান্তই ভুল ধারণা। এখান থেকে আমরা শিখি অ্যাকচুয়ালি, আমরা ওনাদেরকে কিছু দিচ্ছি না, ওনারা দিচ্ছেন যে মিনিমাম রিসোর্সের মধ্যে কিভাবে বেঁচে থাকা যায়, সেই জায়গাটা আমরা নিয়মিত ওনাদের থেকে শিখি। এবার কয়েকটা প্রোগ্রামের কথা বলি, যেটা আমরা সাংবাদিক হিসেবে আপনাদের যে প্রোগ্রামগুলো আপনারা আমাদের ডাকেন বা আমরা যাই গিয়ে দেখি। যেমন সব থেকে আমার যেটা মানে খুবই ভালো লাগে, আমি পরপর দুবার গিয়ে দেখেছি, সদরঘাটে আপনারা শীতকালে প্রায় 200-250 জন মানে বয়স্ক মানুষ, একবারে গরিব শ্রেণীর, মানে যারা আর্থিকভাবে পিছিয়ে আছে, তাদের নিয়ে যে পিকনিক করেন, এই পিকনিকটা কিভাবে অর্গানাইজ করেন, তাদেরকে কিভাবে ডেকে নিয়ে আসেন তাদের কাছে। আমি তো পিকনিকে দেখেছি আপনার যে ছাত্রছাত্রীরা আছে, তাদের সঙ্গে পিকনিকে যারা আসে, তাদের একটা যেন পারিবারিক সম্পর্কের মতো ব্যাপার, এটা কিভাবে গড়ে তুলেছেন? আসলে এই যে বললাম যে আমরা 365 দিনই কাজ করি, মানুষগুলোকে শুধু পাইয়ে দেওয়া নয়, কখনো একটা বস্ত্র দিলাম কি এক প্যাকেট খাবার দিলাম, এটা দিয়ে সমাজসেবা হয় না। আদতে নিয়মিত তাদের খবর রাখা, তারা সবাই ভালো আছে তো, এই মুহূর্তে কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং নিজেদের সাধ্যমতো সেগুলো সমাধান করা, এটাই হচ্ছে সমাজসেবার মূল বক্তব্য। এই যে প্রতিদিন যেতে যেতে তাদের সঙ্গে একটা আত্মীয়তার বন্ধন তৈরি হয়েছে, এবং সেই জন্যই আমরা পিকনিকে নিয়ে আসতে পেরেছি যে এরাও তো মানুষ, এদের মন ভালো রাখার জন্য তাহলে কি করা যায়। কত সংখ্যককে নিয়ে আপনারা পিকনিক করেন কয়েক বছর ধরে? হ্যাঁ, গত কয়েক বছর ধরে ধরুন 200 থেকে 250 জন মানুষ। এবছর আমাদের টার্গেট আছে প্রায় 350 জন মানুষ। কোন কোন এলাকা থেকে আনেন? আমরা বর্ধমানের মূলত হচ্ছে এই সাঁকারিপুকুরে একটি বাগদিপাড়া বলে এলাকা আছে, সেখান থেকে, গোলাহাট থেকে কিছু মানুষ, এইদিকে হচ্ছে রামমোদি কলোনি আছে খালের পাড়ে, তার সঙ্গে বেচারহাট শ্মশান পাড়া, এবং মল্লিকপুকুর যে এলাকা আছে, বস্তি এলাকা মল্লিকপুকুরের পাড়ে, এই সমস্ত বস্তি এলাকার 60 ঊর্ধ্ব যে পুরুষ এবং নারীরা আছেন, যারা বয়সের ভারে অনেকটাই কর্মক্ষমতা হ্রাস পেয়েছে বা কর্মক্ষমতা হারিয়েছেন, এবং দেখা যায় যে এই লেভেলে কর্মক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গে পারিবারিকভাবেও অনেকটা ব্রাত্য হয়ে যান। রোজগার যখন না থাকে, যেমন আমরা দেখি যে রিটায়ার করলে যেমন হয় আর কি, চেয়ারটা না থাকলে মানুষটারও আর কোনো দাম থাকে না, যতই অভিজ্ঞতা থাক। তো এই সমাজেও এরকম অবস্থা। সেই মানুষদেরকে আমরা একটু মন ভালো করতে চাই, এবং শুধু পিকনিক মানে খাওয়া দাওয়া নয়, দেদার গল্প, বিভিন্ন গান, এবং তার সঙ্গে এই বয়স্ক মানুষরাও কিন্তু বিভিন্ন গেমসে অংশ নেন। মিউজিক্যাল চেয়ার, হাড়ি ভাঙা হচ্ছে, এইগুলোতে তারা স্বতঃস্ফূর্ত। আমরা তো দেখেছি যারা আসে, আপনাদের যে মেয়েরা আছে, মানে সদস্যরা যারা আছেন, তারা কম বয়সী, আমাদের মেয়েদেরই বয়সী, তা তাদের নাম পর্যন্ত তারা জানে, নাম ধরে থাকে, এই অঙ্কিতা, এই অমুক, এই তমুক,
এই একবারে আপনারা একটা পারিবারিক সম্পর্ক তাদের সঙ্গে করে ফেলেছেন। এই সম্পর্কটা করতে গিয়ে আপনাদের খুব কষ্ট হয়েছে না খুব সহজে করতে পেরেছেন? খুব সহজেই এটা করা গেছে। আসলে প্রথমেই যে জায়গাটা করতে হয়, আপনি খুব দামি একটা স্যুট টাই পরে যদি এখানে মিশতে যান, অবশ্যই একটা গণ্ডি তৈরি হয়। তো আমরা কি করি না, আমরা একেবারে খুব সাধারণ পোশাকে তাদের কাছে প্রথম যাই, তারপর তাদের সঙ্গে গল্প করতে করতে সুখ দুঃখ ভাগ তাদের মতো হয়ে যান। একদমই কখন যে আপন হয়ে যায়। আরো দুটো জায়গা আমি বাদ দিলাম, রানীবাগান বস্তি এলাকা এবং পোড়াপাড়া বস্তি এলাকা, বিদ্যার্থী গার্লসের সামনে এবং পেছনে, এই বস্তি এলাকাতেও একই রকম ভাবে মানুষরা ভীষণ আমাদের আপন করে। আপনারা তো তাদের ওই যে ওখানে নিয়ে যাওয়ার জন্য গাড়িও রাখেন? আমরা একদম তাদেরকে যখন পিকনিকে যাওয়া হচ্ছে দামোদরের চরে, তখন বাসে করে, যাতে একটা বাসে সবাই মিলে যাওয়ার যে আনন্দ, আমরা এই মানুষগুলোকে যখন বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় ঠাকুর দেখাতে নিয়ে যাই, তখন দুটো বাস ভাড়া করে আমরা এনাদেরকে নিয়ে যাই। আবার যখন ছোটখাটো কোনো ডিস্টেন্স আমরা টোটো ভাড়া করে নিয়ে যাই। এই ঠাকুর দেখার ব্যাপারটা যদি একটু তাদের বলেন, কিভাবে ঠাকুর দেখান, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, এইটা যে আপনাদের একটা সুন্দর প্রজেক্ট, এটা সম্বন্ধে একটু বলুন। সকাল 10টা, এটা আমাদের হচ্ছে বরিষ্ঠ বন্দনা প্রজেক্টের আন্ডারে। তো অ্যাকচুয়ালি সেই মায়েরাই হচ্ছেন জ্যান্ত দুর্গা প্রতিমা, মাতৃমূর্তি। এবং আমরা এখানে আদিবাসী এলাকার, যেটা আমরা বললাম যে রানীবাগান বস্তি এলাকা, মূলত আদিবাসী এলাকা, পোড়াপাড়া বস্তি এলাকা, এখান থেকে 6টি আমরা কিশোর কিশোরীকে নির্বাচন করি এবং তাদেরকে আমরা জ্যান্ত দুর্গা সাজাই। এবং সেখানে আমরা সমাজের যে সমস্যা, যেমন দূষণ, যেমন হচ্ছে অর্থাহার, অনাহার, এইগুলোকে অসুর সাজাই, দিয়ে দেবী দুর্গা এক একটা প্যান্ডেলে এক একটা অসুরকে বধ করেন। এইভাবে জ্যান্ত দুর্গার শো আমাদের চলে। এবং তার সঙ্গে এই বয়স্ক মা বাবা যারা থাকেন, তাদের সকলকে নিয়ে বাসে করে এক একটা প্যান্ডেলে যাই। প্যান্ডেলে যারা আছেন, তাদের যারা কর্মকর্তা, তাদেরকে আগে থেকে অনুরোধ করি যে আপনার প্যান্ডেল থেকে এই উপহারটি মায়েদের হাতে তুলে দেওয়া হবে। সেই উপহারের সামগ্রী আমরাই সব সাপ্লাই করি। যেমন গত বছর আমরা দিয়েছিলাম মশারি, ডেঙ্গু প্রতিরোধ করার জন্য। তার সঙ্গে সারা মাসের রেশনটা, সয়াবিন, ডাল, আটা, তার সঙ্গে হচ্ছে আপনার তেল, চিনি, ছোলা, সুজি, এই সমস্ত জিনিসগুলো আমরা সারা মাসের জন্য দিই, যে এই মাসটা পুজোর মাস খুব ভালোভাবে কাটুক। এবং প্রত্যেকটা প্যান্ডেলের কর্মকর্তাকে রিকোয়েস্ট করা থাকে যে ধরুন এই প্যান্ডেল থেকে আমরা সয়াবিন দেবো, আমরা গিয়ে চুপি চুপি সেখানে সয়াবিনটা তাদের হাতে দিলাম। মায়েরা কি ভাবেন, আমরা দিচ্ছি নয়, মায়েরা ভাবেন এই প্যান্ডেলে এলাম একটা গিফট পাবো, তাহলে পরের প্যান্ডেলে গিয়ে কি গিফট পাবো। অর্থাৎ পুজো দেখা তো বটেই, সঙ্গে উপহার পাওয়ার একটা বাড়তি আনন্দ দিয়ে পুজোর সেই দিনটা খুব আনন্দে কাটে। এবং দুপুর বেলায় আমরা কোথাও একটা খাওয়া দাওয়ার আয়োজন করি, কোনো লোকাল হোটেলের সঙ্গে বা রেস্টুরেন্টের সঙ্গে কথা বলে যে সেখানে আমরা এতগুলো মানুষ খাবো, সেইভাবে খাওয়ার আয়োজন করা হয়। দিয়ে একটা সুন্দর পারিবারিক একটা উৎসব, আমাদের এই যে দুর্গোৎসব, মা দুর্গা যেমন তার সকল সন্তান সন্ততিদের নিয়ে একটা বৃহত্তর পারিবারিক বন্ধনের কথা বলছেন, আমরা সেই বৃহত্তর পারিবারিক বন্ধনটাকে সেই দিন ভীষণ উপভোগ করি। আপনারা বিভিন্ন স্কুলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের আপনারা সম্বর্ধনা দেন, সেই সব স্কুলে আপনারা আবার কিছু কিছু ক্ষেত্রে সেমিনারও করেন, এই বিষয়টা একটু সংক্ষেপে। হ্যাঁ, এই সামনেই আমাদের ধরুন 26শে জুলাই একটা সেমিনার আছে, সেটা হচ্ছে আমাদের ওই লাকুড্ডি বিদ্যা মন্দির স্কুলে। 28শে জুলাই হচ্ছে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। এই যে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন দিবস, আমরা কখনো ওয়ার্ল্ড হেপাটাইটিস ডেতে স্কুলে গিয়ে বাচ্চাদেরকে বোঝাচ্ছি যে বাইরের ওই খাবারগুলি খাবে না, কাঁটা ফল খাবে না, লিভার কি, লিভার সুস্থ থাকার জন্য কি করতে হবে। আবার যেমন ওয়ার্ল্ড হাইপারটেনশন ডেতে আমরা একেবারে ঘোষবাগানের ডাক্তার পাড়ায় প্রত্যেক বছর সেখানে ডায়েট করে মানুষকে বোঝাই যে শুধু ওষুধ নয়, ডায়েটটাও ভীষণ দরকার। কারণ আমরা জানি হাইপারটেনশনের জন্য আছে ড্যাশ ডায়েট, ডায়েটরি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন। ডায়েট দিয়ে এই রোগকে নিয়ন্ত্রণ করা যায়, কারণ এগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজ, এবং যেগুলো হচ্ছে আপনার ধরুন ছোঁয়াচে নয়, আমরা বলি নন কমিউনিকেবল ডিজিজ, সেই রোগগুলোকে কিন্তু আমরা ডায়েট দিয়ে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারি। যেমন ওবেসিটি বা মেদবহুলতা, এটা ডায়েটের মাধ্যমে যায়। আপনি হয়তো দেখা গেল যে আপনার ডায়াবেটিস হয়েছে, সেই ডায়াবেটিসে আপনার ডায়েটটা একটা এসেন্সিয়াল পার্ট। ডায়েট ছাড়া শুধু মেডিসিন দিয়ে কখনোই এগুলো নিয়ন্ত্রণ করা যাবে না। তো আমরা সেমিনার করি, তার সঙ্গে এরকম একেবারে রাস্তায় নেমে পথ চলতি মানুষকে ডায়েট চার্ট দিয়ে সচেতন করি। এর সঙ্গে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রী বলতে যে ব্যাপারটা, ধরুন বর্ধমান শহরে যতগুলি স্কুল আছে, একেবারে মাদ্রাসা থেকে শুরু করে ইংলিশ মিডিয়ামের যে স্কুল আছে, বাংলা মিডিয়াম, সমস্ত স্কুল, দেখা গেল সেই স্কুল থেকে সে হাইস্ট পেয়েছে, কিন্তু জেলায় বা রাজ্যে সে কিছু হয়নি।
তাহলে সে কি মন থেকে হীনমন্যতায় যাতে না ভোগে, যাতে সেখান থেকে সে বাড়তি অক্সিজেন পায় যে আমার স্কুল থেকে তো অ্যাটলিস্ট হয়েছে। তো যারা রাজ্যে বা জেলায় র্যাঙ্ক করছে তাদেরকে তো বটেই, তার সঙ্গে প্রত্যেকটি স্কুলের ফার্স্ট এবং সেকেন্ডকে ডেকে আমরা উৎসাহিত করি, সে নাম্বার যাই পাক না কেন। তারপর সেখান থেকে আমরা বলি যে আমাদের মেলে তোমরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো, এবং সেই তোমাদের একেবারে ইনকাম সার্টিফিকেট সহ মেধাবী অথচ দুস্থ এমন 8 জনকে বছর আমরা স্কলারশিপ দিয়েছি। প্রথম 4 জনকে 5,000 টাকা করে এবং পরের 4 জনকে 2,000 টাকা করে আমরা এককালীন ভিত্তিতে স্কলারশিপ দিয়েছি। তো একটা 2 বছর ধরুন আমাদের রেজিস্ট্রেশন হয়েছে। 2 বছরের একটা ছোট সোসাইটির পক্ষে আমার মনে হয় আমরা ভাবেই আগাচ্ছি। হ্যাঁ, নিজেদের গর্ব আমরা করবো না, বা সেটা কখনো যেন ঈশ্বর না দেন, বলবো আমরা ঠিকঠাক রাস্তায় আগাচ্ছি। এই যে ভাইফোঁটার সময় আপনারা একটা সুন্দর মনোরম একটা বন্ধনের চেষ্টা করেন, ভাইফোঁটা মানে কিছু ছেলে মেয়ে সাধারণত আমার মনে হয় যেটা একটু আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের ভাইফোঁটার প্রোগ্রাম করেন, সেইটা সম্বন্ধে একটু। ভাইফোঁটার প্রোগ্রামটা আমরা একটা সৌভ্রাতৃত্ব বন্ধনকে তুলে ধরি। ধরুন আমাদের যেখানে অফিস রয়েছে 3 নম্বর শাঁকারি পুকুর, তার উল্টো দিকের এলাকায় হচ্ছে গোলাহাট। গোলাহাটে বেশিরভাগই হচ্ছেন ইসলামিক কমিউনিটির মানুষের বসবাস। তো এই হিন্দু মুসলিম একটা মেলবন্ধন, যে সৌভ্রাতৃত্বের বন্ধন, ভাইফোঁটার সময় এটার আমরা পূর্ণ বিকাশ ঘটাই। বয়স্ক থেকে শিশু সকলকে নিয়ে এসে হিন্দু মুসলিম পরস্পরকে ফোঁটা দেবেন, সেখানে একসঙ্গে খাওয়া দাওয়া হবে, সেখানে উপহার বিনিময় হবে, এবং সেই উপহার অবশ্যই আমাদের দায়িত্ব থাকে আমরা সেগুলোকে এনে ভাই বোনেদের মধ্যে পারস্পরিক উপহার বিনিময়ের একটা প্রথা যেটা আমাদের ভাইফোঁটায় আছে সেটাও আমরা করি। এবং তার সঙ্গে আমাদের সদস্যা যারা আছেন তারা সকলে, সাংবাদিক বন্ধু বান্ধব যারা আছেন তাদের সকলকে ফোঁটা দেওয়া এবং মিষ্টি মুখ করানো। কারণ এই জায়গাটা আমি বলবো যে একটা সুন্দর কাজকে সংবাদ মাধ্যমে একমাত্র সকলের কাছে তুলে ধরতে পারেন, এবং সত্যি এই জায়গা থেকে আমি ভাগ্যবান যে বর্ধমান শহরের সকল সাংবাদিকরা সব সময় সঙ্গে থেকেছেন, সব সময় এই সুন্দর কাজে ভিডিও খবর সর্বত্র তুলে ধরেছেন, যাতে জনসচেতনতা গড়ে তোলা যায়। কারণ মনে রাখবেন, আপনার পাশের বাড়ির মানুষটা যদি অভুক্ত অবস্থায় চিৎকার করে সারা রাত কাঁদে, আপনি দরজা জানলা বন্ধ করে এসি চালিয়েও ঘুমোতে পারবেন না। তাই সকলকে ভালো থাকতে হবে। এরপরে আপনাদের একটা প্রোগ্রাম যেটা আছে সেটা হচ্ছে মাদকাসক্ত যারা আছে তাদের সেখান থেকে মুক্ত করা, এই ব্যাপারে আপনার। হ্যাঁ, মাদকাসক্তি হচ্ছে, দেখুন আমরা পরিবেশের কথা তো, মাদকাসক্ত যারা আছে নেশা করেন, তো এই যে মাদকে আসক্তি যারা, ধরুন আমরা পরিবেশের কথা বিভিন্ন সময় বলি, কিন্তু সেই পরিবেশ মানে আমরা গাছপালা নদী নালা বুঝি। গৃহ পরিবেশটা যদি ঠিক না থাকে সেখানে কোনো মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারেন না। তাই নেশা মুক্তিটা আগে দরকার। যে সমস্ত পরিবারে দেখা যায় যে নেশার প্রকোপ আছে, আমরা তাদেরকে আইসোলেট করে নিয়ে এসে একেবারে স্বামী স্ত্রী সঙ্গে বাচ্চা, এবং বাচ্চার উপস্থিতিতে স্বামী স্ত্রীর বিবাহ বার্ষিকী উদযাপন করানো হয়, এবং সেখান থেকে প্রতিশ্রুতিবদ্ধ করানো হয় যে আমরা নেশা করব না। আমরা নিয়মিত সেখানে গিয়ে খবর নিই, বাচ্চাদের কাছ থেকে খবর নিই, আপনারা তাদেরকে কিছু গিফট দেন। অবশ্যই উপহার, বিবাহ বার্ষিকীতে যেমন হয় উপহার, খাবার দাবার এগুলো তো থাকেই। বুঝতেই পারছেন, নিউট্রিশন মানে হেলদি ফুডস থাকবেই সবসময়। এবং তার সঙ্গে হচ্ছে যে আমরা নিয়মিত খবরটা রাখি যে বাড়িতে আবার কোনো অশান্তি হচ্ছে কিনা, বাচ্চার পড়াশোনা বিঘ্নিত হচ্ছে কিনা, বাবা মা নেশা করছে কিনা। ফলত কি হয়, আস্তে আস্তে তাদেরকে একটা সুস্থ জীবনে আনা যায়। আগামী দিনে মানে আপনাদের এই এনজিওটা নিয়ে আপনাদের ভাবনা চিন্তা তো, আপনাদের দিন দিন কাজ বেড়েই চলেছে, আপনারা সারা বছর কাজ করেন, তা এই যে আপনাদের ভাবনা চিন্তা আগামী দিনে বিশেষ লক্ষ্যটা যদি কিছু বলেন। হ্যাঁ, আগামী দিনে বিশেষ লক্ষ্য বলতে আমরা খুব চাইছি ভবঘুরেদের একটা শেল্টার করতে। কেন বলবো, কিছুদিন আগেই বর্ধমানে আমরা ট্রেনে যাতায়াত করার সময় এক মাকে পাই, যিনি বেলুড়ে বাড়ি এবং দিশাহীন অবস্থায় তাকে ট্রেনে বসে থাকতে দেখে আমরা যখন এনকোয়ারি করলাম, তিনি বললেন যে ছেলে বউয়ের অত্যাচারে বাড়ি থেকে চলে এসেছেন। দেখে ভীষণ সম্ভ্রান্ত পরিবারের মানুষ মনে হলো, এবং তিনি বললেন তিনি বর্ধমান স্টেশনে থেকে ভিক্ষা করে খাবেন, একজন 70 মহিলা। আমরা যখন জিআরপির কাছে নিয়ে গেলাম, জিআরপি আমাদেরকে যথেষ্ট ধমক দিলেন যে কেন নিয়ে এসেছি, আমরা এনজিও, আমাদের কেন রাখার সেন্টার নেই, জিআরপি কি করবে। আমরা খুব রিকোয়েস্ট করলাম যে কাইন্ডলি অন্তত ওনার বাড়ির এলাকার লোকাল থানাকে ইনফর্ম করুন, তার ছেলের সঙ্গে আমাদের কথা বলান, কারণ তার ছেলের পারমিশন ছাড়া আমরা তাকে কোনো হোমে বা কোনো শেল্টারে পাঠাতে পারছি না। এবং তখন আমরা শুনলাম খুব অবাক হওয়ার মতো ঘটনা যে 70-এর বেশি বয়সী কাউকে নাকি কোনো হোমে রাখা হয় না।
কেন রাখা হয় না? আমরা প্রশ্ন করলাম যে তিনি কি তখন শারীরিকভাবে অক্ষম, পরিশ্রম করতে পারবেন না বলে? এর কোনো সদুত্তর কিন্তু আমরা পাইনি। এবং যে সমস্ত লোকাল যে সমস্ত বৃদ্ধাশ্রম আছে, আমরা দু একটা যোগাযোগ করেছিলাম, সেখানে বলা হলো যে বেড ভাড়া হচ্ছে 30,000 টাকা, যেটা প্রথমেই এককালীন দিতে হবে, তারপর মাসে মাসে 10,000 টাকা করে দিতে হবে ওনার জন্য। তো আমি অবাক হলাম, যারা ছাত্রছাত্রীরা মেসে থাকে ধরুন, সেখানে কি হয় না, 2,000 টাকা তার বেড ভাড়া, এবং তার সঙ্গে সে যদি কোনো হোম ডেলিভারি থেকে খাবার নেয় সেটা আরো 2,000 টাকা। তাহলে একটা স্টুডেন্ট তো 70 বছরের বৃদ্ধার থেকে অনেক বেশি খাওয়া দাওয়া করে, তার 4,000 টাকায় হয়ে যাচ্ছে। অথচ একটা বৃদ্ধাশ্রমে একজন বৃদ্ধা থাকবেন, যার সেই আর্থিক সঙ্গতি নেই, তার জন্য মাসে 10,000 টাকা। খুব অবাক হয়েছিলাম, এবং তখনই ঠিক করেছি যে এই আত্মসম্মান নিয়ে বাঁচতে চাওয়া মায়েরা যারা পাচ্ছেন না পরিবারের সঙ্গে থাকতে, তাদের জন্য একটা শেল্টার করা ভীষণ দরকার। ঠিক আছে, আমরা আজকে বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি যে সেক্রেটারি পুলয় মজুমদার কাছ থেকে ওনাদের যে কাজকর্ম ওনারা করে আসছেন শুনলাম, আগামী দিনে ওনাদের যে পরিকল্পনা ইচ্ছা সেটাও শুনলাম। উনি এত সুন্দরভাবে ব্যাপারটা ব্যাখ্যা করলেন, তার জন্য আমরা বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা আজকের মতো শেষ করছি। অনেক ধন্যবাদ সকলকে, নমস্কার।